দর্শক বন্ধুরা নমস্কার। প্রথমেই বলি, আজকের এই ভিডিওটা কিন্তু ইউরিক অ্যাসিডকে কম করতে সাহায্য করবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখবেন। বেশি বড় ভিডিও নয়, একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। যারা আমিষ খাবার খাচ্ছেন তাদের জন্য ওই ভিডিওটা, যারা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা। কারণ আমি এখানে যে খাদ্য পদার্থগুলোর নাম বলবো সেই খাদ্য পদার্থগুলো মূলত আপনাদের অনেকেই ডায়েটে রাখেন। আমাকে প্রায়শই কমেন্টে জিজ্ঞাসা করা হয়, যেহেতু আমার এই চ্যানেলে ইউরিক অ্যাসিড সম্পর্কিত বিভিন্ন ভিডিও রয়েছে, আপনারা সেগুলো চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, কারণ সবগুলো লিঙ্ক একসাথে দেওয়া সম্ভব না। প্রায় 15-20টা ভিডিও রয়েছে। তা ইউরিক অ্যাসিড সম্পর্কিত প্রত্যেকটা ভিডিওতেই আমি কোনো না কোনো আপনাদেরকে উপদেশ দিয়েছি যেগুলো আপনাদের ভালোর জন্য। কিন্তু অনেকেই সেই জিনিসগুলো বুঝতে পারেন না, বুঝতে না পেরে বারবার কমেন্ট করেন যে এটা খাবো না, সেটা খাবো না, তাহলে খাবো কি? অনেকে প্রশ্ন করেন, তাহলে কি শুধু জল খেয়ে বাঁচবো, শুধু হাওয়া খেয়ে বাঁচবো? দেখুন, আজকে আমি নিজের মন গড়া কথা তো আপনাদেরকে বলি না। আমি সেটাই বলি যেটা চিকিৎসা শাস্ত্রে প্রমাণিত, যেটা আয়ুর্বেদে নিষেধ করা হয়েছে, সেই জিনিসগুলোই আপনাকে বলা হয়। প্রথমেই বলে দিই, 8টা সবজি আছে, এছাড়াও কিছু এক্সেপশনাল সবজি আছে যেটা আমি ভিডিও শেষে বলবো। এই 8টা সবজি আপনাদেরকে একেবারে ইনটেক করা যাবে না। ভালো করে বুঝে নিন, এই 8টা সবজি একেবারেই খাওয়া যাবে না, কোনোভাবে না। কারণ এগুলোতে হাই পিউরিন থাকে, হাই অক্সালেটের মাত্রা থাকে, হাই গ্লুটামেটের মাত্রা থাকে। এবার এই যে নামগুলো, এগুলো ডাক্তারি পরিভাষায় নাম, এত বিস্তারিত না গিয়ে আপনারা শুধু জেনে নিন যে এই খাবারগুলো আপনাদেরকে একদম খাওয়া যাবে না। যারা মাছ মাংস প্রচুর পরিমাণে খান, যারা প্রাণীজ উপাদান বেশি পরিমাণে ইনটেক করেন, প্রাণীজ প্রোটিন বেশি পরিমাণে ইনটেক করেন, বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, মদ ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে, যেগুলো আপনার জন্য টোটালি খারাপ, সেই জিনিসগুলো তো ইনটেক করবেনই না। কিন্তু তার সঙ্গে আরও যে খাদ্য পদার্থগুলো রয়েছে যেগুলোকে আমরা নর্মালি কোনো রকম সাইড এফেক্ট নেই বলে জানি, অর্থাৎ এগুলো শাক সবজি যার কোনো রকম সাইড এফেক্ট নেই। আর যে সবজিগুলোর নাম বলবো সেই নামগুলো প্রত্যেকটাই আপনারা পরিচিত এবং এগুলো অসম্ভব উপকারী। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে হয়তো খারাপ এফেক্ট দেয়, কিন্তু অন্যান্য শরীরে ইমিউনিটি বলুন বা শরীরে পুষ্টিগত মান ধরে রাখার জন্য এগুলোর কোনো তুলনা নেই। অত্যন্ত ভালো মানের সবজি। প্রথম যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে বেগুন। বেগুন যাদের অ্যালার্জি আছে তারা তো খাবেনই না, সঙ্গে যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তারাও খাবেন না। কেন জানেন? হাই পিউরিন জাতীয় খাবার এটা, প্রচুর পিউরিন থাকে এতে, খাওয়া যাবে না, কোনো ফর্মে খাওয়া যাবে না। দ্বিতীয় যে সবজিটার কথা বলবো, পালং শাক। আমার ফেভারিট, কিন্তু আপনারা একেবারেই খাবেন না, কারণ পালং শাক অনেক উপকারী, মানে একটি সুপার ফুড হতে পারে, প্রচুর পুষ্টিগত মানে ভরপুর, কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য নয়। ইউরিক অ্যাসিড, এতে পিউরিনের মাত্রা অত্যন্ত হাই থাকে বলে ইউরিক অ্যাসিডে এটাকে শক্তভাবে মানা করা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে, একেবারেই খাবেন না। এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে টমেটো। টমেটোতে প্রচুর অক্সালেট থাকে, হাই পিউরিন তো অবশ্যই থাকছে, তার সঙ্গে গ্লুটামেট থাকছে, যার জন্য টমেটো খাওয়া যাবে না। তবে এখানে একটা ছোট কথা বলি, টমেটোর যে পাল্পটা রয়েছে, অর্থাৎ যে মাংসল অংশটা রয়েছে, সেটাতে কিন্তু তেমন একটা প্রবলেম থাকে না। তবে সেটা অবশ্যই রান্না করে খেতে হবে, কাঁচা অবস্থায় খাওয়া যাবে না, স্যালাড হিসেবে খাওয়া যাবে না। বীজ অবশ্যই বাইরে বের করে ফেলতে হবে। বোঝা গেল? এইবার চতুর্থ যে বিষয়টার কথা বলবো, বা চতুর্থ যেই সবজিটার কথা বলবো, আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে ঢ্যাঁড়স। ঠিক আছে, এতেও প্রচুর পরিমাণে গ্লুটামেট থাকে, হাই পিউরিনযুক্ত খাবার, কিন্তু ঢ্যাঁড়স আবার সেরকম উপকারীও। যেমন পুরুষদের জন্য অত্যন্ত উপকারী, বা সাদা স্রাব বা ইত্যাদি বিভিন্ন যে অন্যান্য রোগ আছে সেগুলোর জন্য কিন্তু ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী। আর এতে ইমিউনিটি পাওয়ার অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়, বিভিন্ন রকম মিনারেলসে ভরপুর, কিন্তু খাওয়া যাবে না, এখানে কোনো রকম অপশান নেই। এরপর যে সবজিটার কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে ফুলকপি এবং ব্রকলি। দুটোই একে অপরের সঙ্গে পরিপূরক, বা দেখতে একই রকম, শুধু কালারটা আলাদা হয়। ব্রকলি সবুজ রঙের হয়, ফুলকপি সাদা রঙের হয়। দুটোতেই প্রচুর পরিমাণে মিনারেলস, ভাইটামিনস ভরপুর থাকে। কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের যদি সমস্যা থেকে থাকে, সঙ্গে আপনার যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে, দুটোর মধ্যে একটাও ইনটেক করা যাবে না। অনেকে ব্রকলি যেটা হচ্ছে স্যালাড ফর্মে খেতে পছন্দ করেন, কিন্তু সেই ক্ষেত্রেও বিগ নো, অর্থাৎ খেতে পারবেন না। ঠিক আছে, এরপর যে কথাটা বলবো, লাস্ট যে সবজিটা একেবারে মানে খুব স্বাভাবিকভাবে আমরা খেয়ে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিডের যদি সমস্যা থেকে থাকে তাহলে কখনোই এই সবজিটা খাওয়া উচিত নয়। জানেন সেটা কি? সেটা হচ্ছে মটর দানা, বা যে কোনো ধরনের দানা জাতীয় যে খাদ্য পদার্থগুলো রয়েছে, সেখানে বিনস হতে পারে, বরবটি হতে পারে, মটরশুঁটি হতে পারে। এই জিনিসগুলোকে আপনাকে কিন্তু একটু ভেবে চিন্তে কাজ করতে হবে বা খেতে হবে। এবার আমি বলে দিই, এখানে
যে বিনস যে ব্যাপারটা রয়েছে তার দানা অনেক সময় প্রবলেমেটিক হয়ে থাকে, বরবটির দানা অনেক সময় প্রবলেমেটিক হয়ে থাকে, কিন্তু উপরের যে অংশটা সেটা কিন্তু ততটা প্রবলেম করে না। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা প্রথম খেয়ে একটু দেখতে পারেন যে আপনার কোনো রকম উপসর্গ দেখা দিচ্ছে কিনা। কি উপসর্গ দেখা দেবে জানেন? ব্যথা যন্ত্রণা বাড়বে, একটু যে অংশটায় ফুলে আছে সেই অংশটা হয়তো আরেকটু ফুলে যেতে পারে। যখনই দেখবেন এই ধরনের কোনো অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাকে অ্যানালিসিস করতে হবে যে কোন জিনিসটা থেকে হলো, আপনাকে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা বাদ দিয়ে দিতে হবে। মাছ মাংস তো খাওয়াই যাবে না, কোনো প্রশ্নই নেই। এবার বলবেন আমি খাবো কি? এছাড়া যেগুলো আছেন সেগুলো খান না। এগুলো ছাড়াও অনেক কিছু খাবার বিষয় রয়েছে। আপনি অন্যান্য শাক খান, অন্যান্য সবজি খান, সেগুলো খান, আপনাকে বারণ করা হয়নি। আপনি বিভিন্ন ধরনের ফল রয়েছে, সেই ফলগুলো খান, ঠিক আছে? দই খেতে পারেন, দই অনেকের ক্ষেত্রে উপকার করে, আবার অনেকের ক্ষেত্রে করে না, সেটাও কিন্তু আপনাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, অর্থাৎ নিজে অ্যাপ্লাই করে দেখতে হবে আপনার আদৌ উপকার হচ্ছে কিনা, ঠিক আছে? ছানাটা খেতে পারেন, ছানাতে কোনো তেমন একটা প্রবলেম পাওয়া যায় না, তবে পরিমাণ বেশি নয়, দিনে 50 গ্রামের বেশি ছানা খাওয়া যাবে না, দুধ তো মোটেই খাওয়া যাবে না, ঠিক আছে? আর এছাড়া যে বাইরের মানে যে কোনো খাদ্য পদার্থ, সেটা চাইনিজ ফুড হোক বা স্ট্রিট ফুড হোক বা ধরে রাখুন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যেগুলো হয়, প্যাকেটজাত প্রক্রিয়াজাত খাবার, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, আর যারা মদ্যপান করছেন তারা তো যদি মদ্যপান করে থাকেন তাহলে আপনাকে ইউরিক অ্যাসিড কমার কথা ভুলে যেতে হবে, কারণ এই জীবনে আপনার ইউরিক অ্যাসিড কমবে না। সত্যি কথা বলতে, যতই ওষুধ করুন, যতই কিছু করুন, মদ আগে বন্ধ করতে হবে। তা আমি বোঝাতে পারলাম যে এই জিনিসগুলো আপনাকে কিন্তু ইনটেক করা যাবে না, এইগুলো খেলে আপনার কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা বেড়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা আশা করি আপনাদের উপকার করবে। একটু বেশি পরিমাণে শেয়ার করবেন দর্শক বন্ধুদের কাছে, কারণ সবার কাছেই এই তথ্যগুলো পৌঁছানো দরকার। আর যারা নতুন আসছেন চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখুন, অল বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল বাটনের পাশে দেখবেন অল বলে লেখা আসে, সেটা ক্লিক করবেন, আর এতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে। খুব তাড়াতাড়ি একটি ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে বা ভিডিওটা আপনার বিষয়বস্তুটা ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে মোটিভেশনটা বাড়িয়ে যাবেন। নমস্কার।